বুঝলাম। কেন এত চিন্তা করছেন মহারাজ? আপনার গোপালের উপর ভরসা নেই নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু গোপাল তো আর গোয়েন্দা নয়। কিন্তু বুদ্ধিমান, বুদ্ধিতেই সিদ্ধি। দেখবেন গোপাল বুদ্ধি দিয়ে ঠিক কে মণি চুরি করেছে সেটা বার করবেই করবে। আমিও সেই আশাই রাখি। আচ্ছা, এখন গোপাল কি করছে? ও কি কাজ শুরু করে দিয়েছে? আমারও তাই মনে হয় মহারাজ। মিলিয়ে নেবেন, কাল বেলার দিকে গোপাল মুর্শিদাবাদ জয় করে কৃষ্ণনগরে ফিরে আসছেই। বলছো? আমার গোপাল কখনো হারে না মহারাজ। আচ্ছা উজির, নবাব বাহাদুর এই সিংহাসনের কাছে দাঁড়িয়েছিলেন, আর এইখানে থালাটা রাখা ছিল। আপনি নবাব বাহাদুরের কোন দিকে দাঁড়িয়েছিলেন? আমি ডান দিকে আর দবির খাস বাম দিকে দাঁড়িয়েছিল। ঠিক আছে। আচ্ছা উজির, আপনি কোতোয়ালকে একবার পাঠিয়ে দিন, আগে কোতোয়ালের সাথে একটু কথা বলবো। ঠিক আছে। আপনি এখন এখান থেকে যান, আমি একান্তে সবার সাথে কথা বলবো। ঠিক আছে গোপাল, তুমি তোমার মতো তদন্ত করো। মনিচোরকে খুঁজে বার করতেই হবে। কি মনে হয় কোতোয়াল সাহেব, কে নিতে পারে? কি করে বলি বলো তো গোপাল, আমার তো হাত পা পেটে সেঁধিয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি যে আসতে পারে সেটা তো স্বপ্নেও ভাবিনি। আমার তো কাউকে সন্দেহ হয়। কিন্তু মনিটা তো চুরি গেছে। সেটা তো গেছে। আচ্ছা একটা কথা বলতে পারেন, আজ সকালে দিওয়ানখানা থেকে বেরিয়ে আবার কি কেউ পরে দিওয়ানখানায় ঢুকেছিলেন? নবাব আর ফেরেননি, তিনি চলে গিয়েছিলেন নিজের মহলে। তবে আমির, ওমরা, কবির খাস, উজির এরা সবাই নবাবের অনুমতি নিয়ে পুনরায় এসেছিলেন এই দেওয়ানখানা। ঠিক আছে। কবির খাস বলেছিলেন যে ওনার হাতের আংটিটি ফেলে এসেছেন এবং উনি ওটা নিতে গিয়েছিলেন। ঠিক আছে কোতোয়াল সাহেব, আপনি যান। আর একটা কথা, নফরকে কয়েদখানা থেকে মুক্ত করে দিন, কারণ নফর দোষী নয়। কিন্তু নবাবের হুকুম মনি না পাওয়া পর্যন্ত নফরকে মুক্ত করা যাবে না। সেটা আমি নবাবের থেকে বুঝে নেব, আপনি মুক্ত করুন। কারণ বিনা দোষে কেউ সাজা ভোগ করুক সেটা আমি চাই না। আপনি নবাব বাহাদুরকে বলেই নফরকে মুক্ত করবেন, আর মনি উদ্ধার হবে। শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে গোপাল। আপনি দবির খাসকে পাঠিয়ে দিন। ঠিক আছে। তিনজন ছাড়া সবাই নির্দোষ। এই তিনজনের মধ্যে দোষী কে? দোষী কে? কি যে রাগ হচ্ছে কি বলবো বেগম, আমার চোখের সামনে থেকে মণিটা চুরি করে নিল আর আমি বুঝতেই পারলাম না। জাহাপনা, গোপালের উপর আপনার ভরসা আছে তো? নইলে লোক পাঠিয়ে ওকে ডেকে আনলাম কেন? তাহলে অপেক্ষা করুন জাহাপনা। দবির খাঁ সাহেব, আপনার সাথে আমার প্রথম আলাপ। হ্যাঁ, প্রথম আলাপ। আচ্ছা কি মনে হয় কে চুরি করতে পারে? উজির, একমাত্র ও উজির ছাড়া আর কেউ চুরি করবে না। কেন আপনার এইরকম মনে হবার কারণ? উজিরের অনেক কাজ হয়েছে। একটু কান পাতলেই শুনতে পাবে। ও আচ্ছা। আমি কিন্তু পদরাগমনি নিইনি। আমি তো জিজ্ঞেস করিনি। না, ও আমি আগে থাকতে বলে রাখলাম। বুঝলাম। তাহলে আমি কি যেতে পারি? এই কেল্লার বাইরে আমার যাওয়া খুব দরকার। শহরে আমার কাজ আছে, আমার ছেলের খুব অসুখ। সঙ্গে কিছু নিয়ে যাচ্ছেন কি? তুমি জানতে চাইছো যে ওই পদরাগ মনি নিয়ে যাচ্ছে কিনা? না না না, যেটা আমার কাছে নেই সেটা আমি নিয়ে যাবো কি করে? আমি কিছু ওই ফল মূল নিয়ে যাচ্ছি, ওই অসুস্থ ছেলেকে দেব বলে। ঠিক আছে, আপনি কাল সকালে যেতে পারেন, আমি নবাব বাহাদুরকে বলে দেব, আর আপনি আমিরকে পাঠিয়ে দেবেন। শুক্রিয়া শুক্রিয়া। গভীর জলের মাছ। গোপাল, তুমি কি বুঝলে? আমি কি আমার পদ্মরাগমণি ফিরে পাবো? অবশ্যই নবাব বাহাদুর, এক্ষুনি ফিরে পাবেন। তবে চোর কে তা বলবো না। কেন গোপাল? কি হবে চোরকে জেনে? চোর কিন্তু স্বভাব বা অভাবে চুরি করেনি, নেহাতি লোভে পড়ে চুরি করেছিল। পরে নিজের উপর ধিক্কার আসে এবং সেটা আমার কাছে স্বীকার করে। ঠিক আছে, কে চুরি করেছে আমি জানতে চাইবো না, কিন্তু পদ্মরাগমণিটা দেখতে চাই। ওটা আপনি এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, যারা যারা কেল্লা থেকে বেরিয়ে যাবার জন্য বলেছিল তাদের জিনিসপত্রগুলো নবাব বাহাদুরকে একবার দেখাতে হবে। তুমি তো অবাক করলে। আমিও চাই না যে আপনি কাউকে সন্দেহ করুন। কিন্তু চোরকে জানতে পারবো না, সে কি ভালো দেখায় গোপাল? সে যদি আবার চুরি করে? সে আর চুরি করবে না নবাব বাহাদুর, কারণ সে আর মুর্শিদাবাদে থাকবেই না। এই দুটো থালা, এর একটার মধ্যে আপনার পদ্মরাগ মণি আছে, এই থালাতে আছে ফল, আর এই থালাতে
এই তো আমার পদ্মরাগমণি। ধন্য ধন্য গোপাল, তোমাকে আমি উপহারে ভরিয়ে দেবো। হ্যাঁ, বলো তুমি কি চাও? আগে আপনি আমার কৃষ্ণনগরের এবারে রাজস্ব মাফ করে দিন জাহাপনা। ঠিক আছে তাই হবে। তবু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না গোপাল। এসো এসো গোপাল, উফ, তুমি তো ইতিহাস সৃষ্টি করলে। নাও এবার বলো কিভাবে ধরলে চোর? বলো 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 শুনি তোমার সফল গোয়েন্দাগিরির কথা। আচ্ছা, চোর কি করে ধরলি, তাও এক রাতে? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল একজনের উপর, তাই আমি ওর ওপর থেকে নজর হাঁটাইনি। ওকে আমার প্রথম সন্দেহ হয় একটা কথায়। আমি কিচ্ছু জানতে চাইনি, কিন্তু তবুও আমি ঘরে ঢুকতেই প্রথমেই আমাকে বলে আমি চুরি করিনি। বাহ বাহ, বেশ রোমাঞ্চকর বিষয় তো। আমার সন্দেহ হবার আরেকটি কারণ হলো আমি জানতে পারি যে নবাব বাহাদুর যখন শরবতের গেলাস তুলতে যান, তখন ওই লোকটা ঝুঁকে পড়ে থালা থেকে গেলাসটা তুলে নবাব বাহাদুরের হাতে দেন, আর তখনই উনি মণিটা হাত সাফাই করে নেন। বাবা রে, খুব প্রখর পর্যবেক্ষণ না থাকলে এটা সম্ভব হতো না। নবাব বাহাদুর ওই দিওয়ানখানা থেকে বেরিয়ে যাবার পর যারা আবার গিয়েছিলেন তাদের মধ্যে এই লোকটিও ছিল। সে দ্বিতীয়বার ওখানে পদ্মরাগ মণিটা চুরি করে যেখানে রেখেছিলেন সেখান থেকে নিজের কাছে আনতে গিয়েছিলেন। গোপালের সিদ্ধিতে আমার এত জ্বলন হচ্ছে কেন? আমি প্রথমবার ওনাকে কিচ্ছু বুঝতে দিইনি, পরে দ্বিতীয়বার ওনাকে আবার ডাকি। উনি এলেন, মনে মনে খুব বিরক্ত। আবার আমায় ডাকলে কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, সরাসরি বলি, মণিটা আমার হাতে দিয়ে দিন, কেউ জানবে না। কি ভুল করছো গোপাল, আমি কিন্তু মণিটা নিইনি। আমি নবাব বাহাদুরের সাথে কথা বলে নিয়েছি, দোষী দোষ স্বীকার করলে নবাব বাহাদুর কিচ্ছু বলবেন না। আর তার চেয়েও বড় কথা, আমি নবাব বাহাদুরকে জানাবোই না। আর যদি আপনি আমার কাছে স্বীকার না করেন, তাহলে খুব কড়া খানা তল্লাশির মুখে পড়তে হবে। কিন্তু পর আপনার ব্যাপার। দাঁড়াও গোপাল, দাঁড়াও। ব্যাস, এক হুমকিতেই বাজিমাত। ভাগ্যে গোপাল ছিল। ভাগ্যে গোপাল হেথায় ছিল, তাই চোর পড়েছে ধরা। গভীর খাস পালিয়ে গেল, কাটলো দেশের খরা। দূর হত ছাড়া